ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে আমরা পড়বো সিগমা অ্যান্ড পাই বন্ড এবং ডেল্টা বন্ডিং সম্বন্ধেও পড়বো। এটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর 4 নম্বর ভিডিও। তাই তোমরা এই চ্যাপ্টারটাকে পুরো ডিটেলসে জানার জন্য প্রত্যেকটা ভিডিও পরপর দেখতে থাকবে। তো দেখো আমরা পড়বো যে সিগমা বন্ড পাই বন্ড কিভাবে ফর্ম হয়, কিভাবে অরবিটাল গুলো ওভারল্যাপ হয়। চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো সিগমা বন্ড। না সিগমা বন্ডের ডেফিনেশনটা কি একটু জেনে নিই। না দেখো এ কোভ্যালেন্ট বন্ড হুইচ ইজ ফর্মড বিটুইন টু অ্যাটমস বাই দ্য ওভারল্যাপ অফ অরবিটালস অ্যালং দেয়ার অ্যাক্সিস, অর্থাৎ ইন টু এন্ড ওভারল্যাপ বা হেড টু হেড ওভারল্যাপ, বা এদেরকে বলা হচ্ছে কোএক্সিয়াল ওভারল্যাপ। দেখো কিভাবে ফর্ম হয় সেগুলো নিচে আমরা পিক্টোরিয়াল ডায়াগ্রামগুলো দিচ্ছি। তো প্রথমে দেখো এসএস ওভারল্যাপ। দুটো এস অরবিটাল যেরকম হেড টু হেড ওভারল্যাপ করলো তখন দেখো এসএস সিগমা বন্ড তৈরি হলো। এবার সেই সিগমা বন্ড বলো পাই বন্ড বলো তাদের বন্ডিং অ্যান্টি বন্ডিং অরবিটাল হয়। যখন আমরা এরকম স্টার দিয়ে লিখি কোনো অরবিটালকে সেটা অ্যান্টি বন্ডিং বোঝায়। তাহলে কখন বন্ডিং হবে কখন অ্যান্টি বন্ডিং হবে, না যখন দুটো সেম ফেজ ওভারল্যাপ হয় বন্ডিং, অপোজিট ফেজ হলে অ্যান্টি বন্ডিং। এগুলো আমরা মলিকুলার অরবিটাল থিওরি অর্থাৎ কেমিক্যাল বন্ডিং এর লাস্ট ভিডিওতে পড়বো যে কখন বন্ডিং অ্যান্টি বন্ডিং হবে। এখন শুধু আমরা বলবো কখন সিগমা বন্ড ফর্ম হবে, কখন পাই বন্ড ফর্ম হয়, কোন বন্ড বেশি স্টেবল, বা কখন ডেল্টা বন্ড ফর্ম হতে পারে, সেই সমস্ত কন্ডিশন। বা একটা কম্পাউন্ডে কতগুলো সিগমা বন্ড আছে কতগুলো পাই বন্ড আছে সেই সমস্ত স্টাডি করব। আমি ধরলাম যে 1s একটি ইলেকট্রন ছিল এবং দেখে এরও 1s একটি করে ইলেকট্রন ছিল, তাহলে এর একটি ইলেকট্রন এর একটি ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি করলো। সে একটা সিগমা বন্ড হোক পাই বন্ড হোক, একটি বন্ডে দুটো ইলেকট্রন চাই। তাহলে দুটো এস অরবিটালের একটি করে ইলেকট্রন এখানে সিগমা বন্ড তৈরি করলো, ওভারল্যাপ হয়ে। তো তারপরে দেখো এসপি ওভারল্যাপ, একটা এস অরবিটালের সঙ্গে এনাদের একটা পি অরবিটালের ওভারল্যাপ হলো, যেখানে সিগমা বন্ড তৈরি করলো। এটা হচ্ছে এসপি সিগমা বন্ড। তোমার এস অরবিটাল কোনোদিন পাই বন্ড ফর্ম করতে পারে না। এবার দেখো দুটো পিপি বা দুটো পি অরবিটালকে ওভারল্যাপ করাবো। এবার দুটো পি অরবিটাল ওভারল্যাপ হয়ে সিগমা বন্ড তৈরি করতে পারে, এবার পাই বন্ড তৈরি করতে পারে। এবার দেখো এই যে পি অরবিটালের এই দুটো লোব, তাহলে এটাকে আমরা বলছি পিএক্স অরবিটাল, লোবগুলো এক্স অক্ষ বরাবর আছে, এটাও পিএক্স অরবিটাল। এবার যে দুটো পিএক্স অরবিটাল যদি এক্স অক্ষ বরাবর ওভারল্যাপ হয় তখন তৈরি হবে সিগমা বন্ড। তাহলে যে অক্ষ বরাবর ওভারল্যাপ হচ্ছে তাকে বলা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ইজ এক্স। তাহলে এক্স অক্ষ বরাবর হলে সিগমা বন্ড হবে। দেখো যদি এই পিএক্স অরবিটাল গুলো ওয়াই অক্ষ বরাবর ওভারল্যাপ হতো তাহলে কি বন্ড ফর্ম হতো, বা জেড অক্ষ বরাবর ওভারল্যাপ হলেও কি বন্ড হতো দেখো। তো দেখো আমি উপরের দিকে এক্স অরবিটাল ধরলাম, এদিকে ওয়াই অরবিটাল ধরলাম। তাহলে লোবগুলো এক্স অক্ষ বরাবর যদি থাকে তাহলে দেখো আমি ওয়াই অক্ষ বরাবর ওভারল্যাপ করাচ্ছি, এই দুটো অরবিটাল এইভাবে ওভারল্যাপ হচ্ছে, এর লোব আর এই নিচে দুটো লোব এইভাবে। তাহলে তখন হচ্ছে এটাকে বলা হচ্ছে কোল্যাটারাল ওভারল্যাপ, বা এরকম ল্যাটারাল ওভারল্যাপ হলে পাই বন্ড তৈরি হয়। তাহলে যখন ইন্টারনিউক্লিয়ার এক্সিস তোমার পিএক্স অরবিটাল নিলে কিন্তু ইন্টারনিউক্লিয়ার এক্সিস ওয়াই বা জেড হয়ে যাবে, তখন পাই বন্ড তৈরি হবে। তাহলে পাই বন্ডের ডেফিনেশন কি, কখন পাই বন্ড তৈরি হবে দেখো। এবার আমরা আস্তে আস্তে পড়বো। তার আগে একটু দেখো এই সিগমা বন্ডের স্ট্রেংথ নিয়ে একটু পড়ে নি। এই যে আমরা এসএস সিগমা বন্ড, এসপি সিগমা বন্ড, পিপি সিগমা বন্ড তৈরি করলাম, তাহলে এদের মধ্যে সব থেকে শক্তিশালী কোন বন্ডটা, কোন সিগমা বন্ডটা? তো দেখো ওভারল্যাপ এরিয়া অফ অরবিটাল প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ। তাহলে দুটো অরবিটাল যখন ওভারল্যাপ হচ্ছে সে যত বেশি এরিয়া জুড়ে ওভারল্যাপ হবে, যত কমন এরিয়াটা বেশি হবে তত বন্ড স্ট্রেংথ বাড়ে। এবার আমরা দেখেছি যে পিপি অরবিটাল যখন ওভারল্যাপ হয় সব থেকে বেশি করে এরিয়া তাদের মধ্যে কমন থাকে। সব থেকে দুটো পি অরবিটাল যখন ওভারল্যাপ হয় বেশি এরিয়া কমন থাকে, তাহলে পিপি সিগমা বন্ডের স্ট্রেংথ সব থেকে বেশি। তো বন্ড স্ট্রেংথ অর্ডার দেখো পিপি সিগমা, তারপরে এসপি সিগমা, তারপরে এসএস সিগমা। তাহলে অরবিটালের যত বেশি পি ক্যারেক্টার থাকবে সেক্ষেত্রে সিগমা বন্ডের স্ট্রেংথ তত বাড়বে। তো দেখো এবার পাই বন্ড কি, না পাই বন্ড হচ্ছে দেখো এ কোভ্যালেন্ট বন্ড হুইচ ইজ ফর্মড বিটুইন টু অ্যাটমস বাই কোল্যাটারাল অর ল্যাটারাল ওভারল্যাপ অফ অরবিটালস ইজ কল্ড এ পাই বন্ড। সাপোজ ধরো না একটা পি ওয়াই অরবিটাল আর একটা পি ওয়াই অরবিটাল, এই লোবগুলো দেখো ওয়াই অক্ষ বরাবর আছে। এবার যদি আমি এক্স অক্ষ বরাবর ওভারল্যাপ করি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা আমি ধরলাম ওয়াই অক্ষ, তাহলে এটা হচ্ছে আমার এক্স অরবিটাল, সরি এটা এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর যদি ওভারল্যাপ হয় দেখো তাহলে এরকম তাহলে ল্যাটারাল ওভারল্যাপ হয়ে একটা পাই বন্ড ফর্ম করলো। আবার নিচে দেখো দুটো পি ওয়াই অরবিটাল ড্র করলাম, এটাকে আমি জেড অক্ষ ধরলাম, তাহলে জেড অক্ষ বরাবর ওভারল্যাপ হলেও দেখো পাই বন্ড তৈরি হচ্ছে। তাহলে পাই বন্ড হচ্ছে দেখো দু জায়গায় ওভারল্যাপ হচ্ছে। এবার এই দু জায়গায় ওভারল্যাপ হলেও ওভারল্যাপ যে এরিয়াটা সেটা সিগমা বন্ডের থেকেও কম। আমার সিগমা বন্ডে এক জায়গায় ওভারল্যাপ হয় কিন্তু সে হলেও সেটা অনেকটা এরিয়া জুড়ে হয়, অনেকটা গভীরে হয়। কিন্তু পাই বন্ডে দু জায়গায় ওভারল্যাপ হলেও সেই এরিয়াটা অনেকটাই কম। তার জন্য সিগমা বন্ড ইজ মোর স্ট্রঙ্গার দেন পাই বন্ড। এবার দেখো তাহলে সিগমা বন্ড ইজ মোর স্ট্রঙ্গার দেন পাই বন্ড, এটা তো বললাম। তাহলে বন্ড এনার্জি ডিফারেন্স অফ সিগমা এন্ড পাই বন্ড ইজ 63.5 কিলোজুল পার মোল।
তাহলে সিগমা বন্ড বেশি এনার্জেটিক, বেশি যেহেতু স্ট্রেন, তাকে বন্ড ব্রেক করতে বেশি এনার্জি লাগবে। এবার আমরা কখন কখন পাই বন্ড ফর্ম হবে দেখো, তাহলে যখন আমি দুটো পি অরবিটাল, ধরুন একটা পিএক্স আর একটা পিএক্স অরবিটাল নিলাম, তাহলে ইন্টার পিএক্স এন্ড পিএক্স অরবিটাল নেওয়ার পর যদি ইন্টারনিউক্লিয়ার এক্সিস ওয়াই বা জেড ধরি, তাহলে অবশ্যই সেটা পাই বন্ড তৈরি হবে। যদি ইন্টারনিউক্লিয়ার এক্সিস এক্স অক্ষ ধরতাম, তাহলে সেটা অবশ্যই সিগমা বন্ড হতো। তাহলে যদি পি ওয়াই অরবিটাল নিয়ে, দুটো পি ওয়াই অরবিটাল নিয়ে যদি আমি ধরতাম যে ইন্টারনিউক্লিয়ার এক্সিস ওয়াই, তাহলে যে অক্ষ বরাবর লোবগুলো আছে সেই অক্ষ বরাবর যদি ওভারল্যাপ হয়, তাহলে অবশ্যই সিগমা বন্ড তৈরি হবে পি অরবিটালের ক্ষেত্রে। এবার এই পি ওয়াই অরবিটাল গুলোর ক্ষেত্রে যদি আমি ইন্টারনিউক্লিয়ার এক্সিস এক্স বা জেড ধরি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পাই বন্ড তৈরি হবে। আবার সিমিলারলি দেখো যে দুটো পি জেড অরবিটাল নিলাম, যদি এটা জেড অক্ষ বরাবর ওভারল্যাপ করাই তাহলে সিগমা বন্ড হবে। যদি আমি এক্স বা ওয়াই অক্ষ বরাবর ওভারল্যাপ করাই তাহলে পাই বন্ড তৈরি হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো আগের মতো। তো দেখো পাই বন্ড শুধু যে পি অরবিটাল থেকে ফর্ম হয় তা নয়, আমার দুটো পি অরবিটাল ওভারল্যাপ হতে পারে, পির সঙ্গে ডি হতে পারে, দুটো ডি অরবিটালের ওভারল্যাপ হতে পারে। তো দেখো সিগমা বন্ড কখন তৈরি হবে না, সিগমা বন্ড তো কখনো মানে স্পাই মানে তোমার ডি অরবিটাল দ্বারা তৈরি হবে না, তখন হতে পারে দুটো এস অরবিটালের ওভারল্যাপ বা এস এর সঙ্গে পি বা পির সঙ্গে পি। তাহলে এই এস অরবিটাল গুলো পাই বন্ড যেমন তৈরি করতে পারে না, সেরকম ডি অরবিটাল গুলো সিগমা বন্ড তৈরি করতে পারে না। তো দেখো একটা পি অরবিটালের সঙ্গে একটা ডি অরবিটাল নিলাম ডি এক্স ওয়াই, তাহলে এই যে লোবগুলো দেখো ওভারল্যাপ হয়ে তৈরি করলো পি আর ডির সঙ্গে পাই বন্ড। এবার যেহেতু পাই বন্ড তৈরি হওয়ার সময় কোল্যাটারাল ওভারল্যাপ হয়, তাই পাই বন্ডকে রোটেট করা যায় না, যখনই রোটেট করাতে যাবে তুমি বন্ডটা ব্রেক করে যাবে। কিন্তু সিগমা বন্ড হচ্ছে আমার হেড টু হেড ওভারল্যাপ হয়, তাই একটা অরবিটালকে ফিক্সড রেখে আরেকটা অরবিটাল রোটেট করাও বা বন্ডটাকে রোটেট করালেও তোমার এই ওভারল্যাপটা ব্রেক করে যাবে না বা সিগমা বন্ডটা ব্রেক করে যাবে না। তাহলে সিগমা বন্ড ক্যান রোটেট বাট পাই বন্ড ক্যান নট রোটেট, পাই বন্ডকে ঘোরানো যায় না। তো আরেকটা পয়েন্ট দেখো যে সিগমা বন্ড ডু নট টেক পার্ট ইন রেজোনেন্স বাট পাই বন্ড টেক পার্ট ইন রেজোনেন্স। এগুলো তোমার সিগমা বন্ড ও পাই বন্ডের মধ্যে ডিফারেন্সিয়েটও হয়ে যাচ্ছে। এবার এই রেজোনেন্স কি আমরা পড়বো, এই চ্যাপ্টারে সামান্য আছে এবং অর্গানিক কেমিস্ট্রিতে ইন ডিটেলসে পড়বো যে কখন রেজোনেন্স হবে, কেন সিগমা বন্ড টেক পার্ট করবে না, কেন পাই বন্ড টেক পার্ট করবে। তো আরেকটা কোশ্চেন হতে পারে দেখো, যখন ওয়ান এস ওভারল্যাপ হয়ে সিগমা বন্ড করছে বা টু এস হচ্ছে একবার, আরেকবার থ্রি এস ওভারল্যাপ হয়ে সিগমা বন্ড করছে, তাহলে কোন ক্ষেত্রে সিগমা বন্ডটা মোর স্টেবল অর মোর এনার্জেটিক বা বেশি শক্তিশালী। তো দেখো আমরা বললাম যে ওয়ান এস বেশি শক্তিশালী, তারপর টু এস তারপরে থ্রি এস তারপরে যদি আরো ফোর এস হতো। উইথ ইনক্রিজিং দ্য এন ভ্যালু, যত এই কক্ষপথের সংখ্যাটা বাড়বে, যত বড় হবে অরবিটালটা, যত সাইজ বড় হবে তার ওভারল্যাপ এরিয়াটা কমে যায়। তাই উইথ ইনক্রিজিং দ্য এন ভ্যালু বন্ড স্ট্রেংথ ডিক্রিজেস, এটা মনে রাখবে। তো সিমিলারলি একটা অর্ডার দেখো, যখন টু পি থ্রি পির মধ্যে সিগমা বন্ড হবে, তারপরে থ্রি পি, তাহলে যত এন এর ভ্যালু বাড়বে, তারপর ফোর পি ফাইভ পি, তাহলে যত এন এর ভ্যালু বাড়ছে তাহলে বন্ড স্ট্রেংথ তত কমছে। দেখো এবার দুটো ডি অরবিটাল কি করে ওভারল্যাপ হয়ে পাই বন্ড তৈরি করতে পারে না, দেখো এটা একটা ডিএক্স ওয়াই, এটা একটা ডিএক্স ওয়াই অরবিটাল নিলাম, তাহলে এই যে অরবিটালের এই লোবগুলো ওভারল্যাপ হয়ে যাচ্ছে দেখো, দিয়ে তৈরি হচ্ছে পাই বন্ড। তাহলে একে আমরা বলছি ডিপাই বন্ড, ডিপাই বন্ড তৈরি হয়ে গেল দুটো ডিএক্স ওয়াই অরবিটাল এক্স অক্ষ বরাবর ওভার। এবার দেখো ডেল্টা বন্ড কি বা দুটো ডি অরবিটাল কিভাবে ওভারল্যাপ হলে ডেল্টা বন্ড তৈরি হয়। দেখো দুটো ডি অরবিটাল নিলাম, এবার এই যে এগুলো হচ্ছে এটা একটা ফেজে আছে আর যেগুলো ভ্যাকেন্ট আছে সেগুলো আর একটা ফেজে আছে, তাহলে এই দুটো লোব একটা ডিফারেন্ট ফেজে আছে। এদিকের ক্ষেত্রেও তাই, দেখো এই দুটো লোব একটা ফেজে আছে, এই দুটো লোব আর একটা ফেজে আছে। ফেজ মানে কি আমরা পড়বো, হ্যাঁ প্রত্যেকটা ওয়েভ ফাংশন হয়, ওয়েভ ফাংশন কোনটা কোন ফেজে, পজিটিভ ফেজ না নেগেটিভ ফেজ, সেগুলো আমরা পড়বো পরে মলিকুলার অরবিটাল থিওরিতে। এবার যাই হোক দেখো সেম ফেজ ওভারল্যাপ হবে, যে এখানে দেখো যেটা আমি ডট ডট দিয়ে করেছিলাম যে অরবিটালটা, সেটা এদিকের ডটেড অরবিটালটার সঙ্গে ওভারল্যাপ হলো, আর এদিকের ভ্যাকেন্টটা এই ভ্যাকেন্টটার সঙ্গে। সিমিলারলি দেখো এদিকের ডটেডটা এই ডটেডের সঙ্গে, এদিকের ভ্যাকেন্ট এই ভ্যাকেন্টের সঙ্গে, তাহলে এটাকে বলা হচ্ছে ডেল্টা বন্ড। তো আগেই দেখো বলেছি সিগমা বন্ড পাই বন্ডের থেকে বেশি শক্তিশালী, এবার পাই বন্ড ডেল্টা বন্ডের থেকেও শক্তিশালী, এটা হচ্ছে বন্ড স্ট্রেংথ অর্ডার। তো দেখো একটা মলিকুলের যদি একটা সিঙ্গেল বন্ড থাকে তাহলে একটা সিগমা বন্ড, একটা ডবল বন্ড মানে হচ্ছে একটা সিগমা প্লাস একটা পাই, এবং একটি ট্রিপল বন্ড মানে হচ্ছে একটি সিগমা দুটো পাই বন্ড। এটা তোমাকে মলিকুল দেওয়া থাকবে, সেই মলিকুলের মধ্যে কতগুলো সিগমা বন্ড কতগুলো পাই বন্ড আছে কাউন্ট করতে দেওয়া হয়। নিটে যেই মানে যেই অ্যাডভান্স এরকম অনেক কোশ্চেন এসেছে, সেগুলো আমরা অবশ্যই করব দেখো। তার আগে দেখো একটি যে মলিকুল ও টু মলিকুলের মধ্যে দুটো অ্যাটমের মাঝে একটা ডবল বন্ড থাকে, অর্থাৎ এখানে একটা সিগমা বন্ড প্লাস একটা পাই বন্ড। তাহলে এই সিগমা বন্ড প্লাস পাই বন্ড কিভাবে ফর্ম হচ্ছে ও টু মলিকুলের ক্ষেত্রে একটু দেখে নি। দেখো দেখো দুটো তাহলে ও অ্যাটম মিলে একটা O2 মলিকুল হচ্ছে, তাহলে একটা অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p4, তাহলে 2p4টাকে এটাকে ইলেকট্রন কনফিগারেশনটা করলাম, দেখো এই যে পি ওয়াই আর পিজেড অরবিটালে একটি করে ইলেকট্রন আছে, তাহলে এরা বন্ড ফর্ম করতে চাইবে, যারা পেয়ার হয়ে আছে সেই অরবিটাল গুলো তো আর বন্ড তৈরি করতে চাইবে না,
না একটা অরবিটালে দুটো আছে, তাহলে দুটো যদি px অরবিটাল ওভারল্যাপ হয় তাহলে 4টে ইলেকট্রন হয়ে যাবে। তাহলে একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে, 2 এর বেশি থাকে না। আমরা কিছু অড ইলেকট্রন স্পিসিস পড়েছি যেগুলোতে 3টে থাকে, সেটা আগে। এবার দেখো এই যে py আর pz অরবিটালে একটি করে ইলেকট্রন আছে দুটো ও মলিকুলের ক্ষেত্রে, সেটা দুটো ও মলিকুলের ক্ষেত্রে তাহলে দুটো py pz এ একটি করে ইলেকট্রন আছে। তাহলে এই যে py অরবিটাল এইভাবে ওভারল্যাপ হয়ে দেখো কোল্যাটারাল ওভারল্যাপ হয়ে পাই বন্ড তৈরি করবে। আবার দুটো হচ্ছে দেখো এই যে pz অরবিটাল এরকম এক্সিয়াল ওভারল্যাপ হয়ে তৈরি করবে সিগমা বন্ড। দেখো দেখো তাহলে এই যে এই বন্ডটা হয়ে গেল পাই বন্ড, আর এটা হচ্ছে মাঝেরটা যেটা হচ্ছে সিগমা বন্ড। তাহলে O2 মলিকুলের ক্ষেত্রে এই যে py আর pz অরবিটাল গুলোর মধ্যে কোএক্সিয়াল এন্ড লেটারাল ওভারল্যাপ বা তোমার এক্সিয়াল ওভারল্যাপ, হেড টু হেড ওভারল্যাপ হয়ে সিগমা বন্ড হলো, আর তোমার হচ্ছে লেটারাল ওভারল্যাপ হয়ে তৈরি হয়ে গেল পাই বন্ড। দেখো এবার একটা কোশ্চেন যে এই কম্পাউন্ডটাতে কতগুলো সিগমা বন্ড ও পাই বন্ড প্রেজেন্ট। না যতগুলো ডবল বন্ড আছে দেখো সেখানে একটি করে পাই বন্ড আছে, তাহলে এখানে একটি এখানে একটি। এবার তোমাকে একটু জানতে হবে যে সিএন এর মিডিলে ট্রিপল বন্ড থাকে, এটা তোমাকে কম্পাউন্ডে নাও দেওয়া থাকতে পারে, সেটা তোমাকে জানতে হবে। ধরো না কোথাও তোমাকে সি ডবল এইচ গ্রুপ লিখে দেওয়া আছে, তাহলে তোমাকে এটা জানতে হবে যে সি ডবল এইচ গ্রুপের মধ্যে সি ডবল বন্ড ও ওএইচ গ্রুপ, অর্থাৎ এখানে একটি ডবল বন্ড আছে। তাহলে এগুলো একটা কমন ব্যাপার, এগুলো জেনে রাখতে হবে। তাহলে দেখো সি ট্রিপল বন্ড এন এর মাঝে এখানে দুটো পাই বন্ড আছে, তাহলে এই ডবল বন্ডে একটি পাই বন্ড আর এই ডবল বন্ডে একটি পাই বন্ড, তাহলে টোটাল 4টে পাই বন্ড। তো দেখো এই মলিকুলটাকে খুলে এইভাবে নিচে লিখলাম, তাহলে সিগমা বন্ড কতগুলো আছে। না এই যে CH3 এর সঙ্গে যে এইচ গুলো ছিল সেগুলো তো সিগমা বন্ড দ্বারা যুক্ত, তাহলে যতগুলো হাইড্রোজেন ততগুলো সিগমা বন্ড, প্লাস যতগুলো সিঙ্গেল বন্ড আর ডবল বন্ডে একটি সিগমা বন্ড থাকে বা ট্রিপল বন্ডে একটি সিগমা বন্ড থাকে, তাহলে টোটাল কাউন্ট করো এবার। দেখো দিলে 11টি সিগমা বন্ড হচ্ছে। তো দেখো এই যে মলিকুলার টলুইন এখানে কতগুলো সিগমা বন্ড বা পাই বন্ড প্রেজেন্ট। না দেখো 3টে ডবল বন্ড আছে, তাহলে 3টে পাই বন্ড। এবার সিগমা বন্ড কাউন্ট। এবারে দেখো তোমরা জানো কার্বনের ভ্যালেন্সি 4, তাহলে এই যে কার্বন গুলোতে দেখো 3টে করে বন্ড আছে, তাহলে আরো একটি করে হাইড্রোজেন আছে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং সেই হাইড্রোজেন গুলো সিগমা বন্ড দ্বারা অ্যাটাচড, তাহলে কতগুলো সিগমা বন্ড কাউন্ট করো। তাহলে আমি কি বললাম, যতগুলো হাইড্রোজেন ততগুলো, প্লাস যতগুলো সিগমা বন্ড ততগুলো, আর ডবল বন্ডে একটি করে সিগমা। তো দেখো 15টি সিগমা। তো দেখো একটা কোশ্চেন আছে যে ক্যালসিয়াম কার্বাইডে যে হাউ মেনি সিগমা এন্ড পাই বন্ড প্রেজেন্ট বিটুইন টু কার্বন অ্যাটম, তাহলে দুটো কার্বনের মাঝে কতগুলো সিগমা বা পাই বন্ড আছে। তো তোমাকে স্ট্রাকচারটা জানতে হবে ক্যালসিয়াম কার্বাইডের। দেখো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচার। তাহলে দুটো কার্বনের মিডিলে দেখো একটি সিগমা বন্ড আর দুটো পাই বন্ড হবে, যেহেতু ট্রিপল বন্ড থাকে। তো তারপরে দেখো বেনজিন মলিকুলে কতগুলো সিগমা বা পাই বন্ড আছে। আমরা দেখতেই পাচ্ছি যে 3টি পাই বন্ড প্লাস সিগমা বন্ড দেখো 12টি। তো দেখো এইভাবে আরো অনেক মলিকুল দেওয়া থাকবে, তাদের তোমাদের সিগমা বন্ড পাই বন্ড কতগুলো আছে কাউন্ট করতে দিবে, বা কখন কোন মানে ধরনের দুটো py অরবিটাল দিয়ে দিল যে তার জেড অক্ষ বরাবর কি বন্ড হবে, এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর ওভারল্যাপ হলে কি বন্ড হবে, এই টাইপের কোশ্চেন হবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে কখন সিগমা বন্ড ফর্ম হবে, কখন পাই বন্ড ফর্ম হবে, বা কখন ডেল্টা বন্ড ফর্ম হবে, তাদের বন্ড স্ট্রেংথ অর্ডার, এবং কিভাবে সিগমা বন্ড পাই বন্ড ক্যালকুলেট করতে হয়। আরেকটি কোশ্চেন দেখো যে CH3 CH2 ও CH ট্রিপল বন্ড CH, তাহলে দুটো CH3 এর মাঝে একটি সিগমা আছে, দুটো CH2 এর মাঝে একটি সিগমা একটি পাই, আর CH ট্রিপল বন্ড CH এর মাঝে একটি সিগমা দুটো পাই। এবার আমার কোশ্চেনটা হচ্ছে এই যে CH3 এর মাঝে যে সিগমা বন্ড আছে, CH2 এর মাঝে যে সিগমা বন্ড আছে, আর CH ট্রিপল বন্ড CH এর মাঝে যে সিগমা বন্ড আছে, এই তিনটা সিগমা বন্ডের স্ট্রেংথ অর্ডার বললাম। আমি বলিনি তোমাকে ট্রিপল বন্ডের এনার্জি ডবল বন্ডের থেকে বেশি কিনা, ডবল বন্ডের সিঙ্গেল বন্ডের থেকে বেশি কিনা। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে যে দুটো CH3 এর মাঝে যে সিগমা বন্ড, দুটো CH2 এর মাঝে যে সিগমা বন্ড, আর দুটো CH ট্রিপল বন্ড CH এর মাঝে যে সিগমা বন্ড, সেই তিনটি সিগমা বন্ডের স্ট্রেংথ অর্ডার কি সেটা বলো। না তোমরা হাইব্রিডাইজেশন জানার পর আরো ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে এটা, তো আপাতত একটু এক্সপ্লেন করছি দেখো হাইব্রিডাইজেশন দিয়ে। তো দেখো এই যে CH3 তে যে CH3 ইউনিট গুলো sp3 হাইব্রিডাইজড, তাহলে এস এখানে এস ক্যারেক্টার 25%, পি ক্যারেক্টার 75। আর এই যে CH2 ডবল বন্ড CH2 তে হচ্ছে তোমার sp2 হাইব্রিডাইজড CH2 গুলো, তাহলে পি ক্যারেক্টার হচ্ছে 66.66%, আর CH ট্রিপল বন্ড CH এ সিটা হচ্ছে sp হাইব্রিডাইজড, পি ক্যারেক্টার 50%। তাহলে যত পি ক্যারেক্টার বাড়ে আমরা জানি সেই বন্ড স্ট্রেংথ তত বাড়ে, পি অরবিটাল বা পি ক্যারেক্টার বাড়লে ওভারল্যাপ ভালো হয়, তাহলে বন্ড স্ট্রেংথ বাড়বে। তাহলে CH3 এর মাঝে যে সিগমা বন্ড আছে তার স্ট্রেংথ সব থেকে বেশি হবে, তারপরে CH2 ডবল বন্ড CH2 এর মাঝের সিগমা বন্ড, তারপরে CH ট্রিপল বন্ড CH এর মাঝের সিগমা বন্ড। আমি কিন্তু এটা সিগমা বন্ড স্ট্রেংথটা লিখেছি, অন্য কিছু নয়। তোমরা হাইব্রিডাইজেশন জানার পরে এটা ভালো করে আরো বুঝতে পেরে যাবে। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে এই ব্যাপারে বা যদি কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।